আমি কার্ড তারেক, তো কার্ডের টাকা দিতে গিয়ে তাকে কিন্তু অনেক ইনকাম করে দিতে হবে। 100, 150, 200, 250, 350 সিসি, এগুলো তো এন্ট্রি লেভেল বাইক। তারেক রহমান সাহেব, আপনাকে ভোট দিচ্ছে গরিব মানুষগুলাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আবারও স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন এপিসোডে। আজকের টপিক হচ্ছে বাইকের উপরে কর। আমি জানি বাইকার্স কমিউনিটির সকলেই অনেক দুশ্চিন্তায় রয়েছেন, কেউই ভালো নেই, মনের মধ্যে অশান্তি। এই যে বাড়তি করের বোঝা, এটা কোনো আনন্দের সংবাদ না, এটি আসলে দুঃসংবাদ। বাংলাদেশ সরকার এবং এনবিআর তাদের বিশাল বাজেটের অর্থ সংস্থানের জন্য বিভিন্ন খাতে তারা কর আরোপ করছে। বর্তমানের বাজেটটা হবে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বড় বাজেট। ইতিহাসের সবচেয়ে বড় বাজেট, যেহেতু সেখানে অনেক অর্থের প্রয়োজন এবং এই অর্থের যোগানের জন্যই জনগণের উপরে বিভিন্ন ট্যাক্স চাপিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে বর্তমান সরকার, আপনারা জানেন, এই সরকারকে এখন অনেকে কার্ড সরকারও বলছে। খামার কার্ড, কৃষি কার্ড, হকার কার্ড, এলপিজি কার্ড, ফুয়েল কার্ড, আরও অনেক ধরনের কার্ড, ফ্যামিলি কার্ড দিয়ে একদম এই সরকার সবাইকে ভরিয়ে ফেলবে। একটা সময় মানুষের কাছে টাকা থাকবে কম, কিন্তু কার্ড থাকবে বেশি, যেরকম একটা অবস্থা হচ্ছে। তো এই যে কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এলপিজি কার্ড, আরও বিভিন্ন কার্ড যে আসবে, এই সমস্ত কার্ডের মাধ্যমে ভাতা প্রদান করা হবে। এই ভাতার টাকা কোথা থেকে আসবে? ভাতার টাকা আসবে আপনার আমার প্রদেয় কর থেকে, ভ্যাট থেকে। তো সরকার এখন চিন্তা করেছে যে তাদের এই বিশাল বাজেটের জন্য অর্থ সংস্থানের আরেকটি কেন্দ্র হচ্ছে মোটরসাইকেল এবং অটো রিকশার উপরে কর প্রদান করা। বাংলাদেশে অনেক আগে থেকে গাড়ির উপরে কর প্রদান করা হয়ে আসছিল। আপনার গাড়ি প্রতি সিসি ভেদে আপনার 15 থেকে 50,000 সম্ভবত টাকার প্রতি বছর গাড়ির মালিকেরা কর দিয়ে আসছে। এই কর আবার তারা সংযোজন করতে পারে যখন তারা বছর শেষে ইয়ারলি ট্যাক্স অ্যাসেসমেন্ট করে। তখন এই যে গাড়ির জন্য যে করটা দিয়েছে, এটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হিসেবে দেখিয়ে তারা এই করটুকু রেয়াত নিয়ে নেয়। এখন গাড়ির উপরে কর আছে, তাহলে মোটরসাইকেলের উপরে কর দিতে সমস্যা কি? এটাই তো প্রশ্ন। কর যেভাবে নেওয়া হচ্ছে অথবা ভ্যাট যেভাবে নেওয়া হচ্ছে, প্রত্যেকটা ট্যাক্স এবং ভ্যাটের যে লজিকগুলো তৈরি করেছে, নিয়মগুলো তৈরি করেছে, এগুলোর পিছনে কিন্তু যুক্তি কাজ করে, লজিক কাজ করে। বিনা লজিকে কিন্তু ট্যাক্স এবং ভ্যাট ল তৈরি হয়নি। আপনারা যদি দেখেন, ইনকাম ট্যাক্সে প্রথমে 3.5 লক্ষ টাকা হচ্ছে আপনার করবিহীন ইনকাম। এটা কেন দিয়েছে? কারণ হচ্ছে আপনি সমস্ত টাকা ইনকাম করেই যদি আপনাকে সব কিছুতে কর দিতে হয়, তাহলে যারা লোয়ার ইনকামের লোক আছে তারা কিন্তু হচ্ছে বঞ্চিত হবে। এরপরে দেখবেন যে পরবর্তী আরও 1 লক্ষ টাকা আপনার জিরো ট্যাক্স আছে। প্রথমটা হচ্ছে এক্সামটেড 3.5 লাখে, এরপরের 1 লাখ হচ্ছে জিরো, মানে জিরো ট্যাক্স। চাইলে সরকার সেখানে আবার ট্যাক্স কি বহাল করতে পারে, এক্সামশনেও আবার ট্যাক্স বহাল করতে পারে। তো জিরো ট্যাক্স এটাতে কেন দিচ্ছে? আপনাকে আরেকটু ইনকাম করার জন্য। 3.5 লাখ টাকা ইনকাম করেছেন, আর একটু ইনকাম করার জন্য আপনাকে মোটিভেটেড করা হচ্ছে যেন আপনি 4.5 লাখ টাকা ইনকাম করেন। এরপরে কিন্তু আপনার 5%, 10%, 15%, 20%, 25% হারে আস্তে আস্তে বিভিন্ন স্ল্যাবে ট্যাক্স যাচ্ছে। তাহলে দেখুন, আপনার যত ইনকাম ট্যাক্স তত বাড়ছে। কেন? কারণ আপনি যত বেশি ইনকাম করছেন, আপনার কাছে তত বেশি টাকা রয়েছে, আপনি বেশি ট্যাক্স দিতে আপনার উপরে প্রেশার পড়বে না। এই কারণে কিন্তু সরকার অথবা ইন্ডিয়ার ট্যাক্স ব্যবস্থাটা অথবা ট্যাক্স লটা এইভাবে হয়েছে যে যে বেশি ইনকাম করবে তার ট্যাক্সের পার্সেন্টেজ বেশি পড়বে ওই নির্দিষ্ট স্ল্যাব পার হওয়ার পরে। সুতরাং আপনি যদি বেশি ইনকাম করেন, আপনাকে স্ল্যাবে টাকা বাড়বে। আবার দেখেন যে গাড়ির প্রতি ট্যাক্স কেন দিয়েছিল? গাড়িকে বিলাসী পণ্য হিসেবে ধরা হয়েছে। গাড়ি তো সবাই কিনতে পারবে না, তাই গাড়ির উপরে আপনার অ্যাডভান্স রিআইটি ধরা হয়েছে প্রতি বছর।
প্লাস হচ্ছে গিয়ে গাড়ির থেকে আপনার কার্বন ইমিশন বেশি হয়। কারণ কেন? একটা গাড়ি 1000 সিসি, 1200 সিসি, 1500 সিসি, 2000 সিসি, 3000 সিসি গাড়ি, তো সিসি যত বেশি তার কনজামশন, ফুয়েল কনজামশন তত বেশি। ফুয়েল কনজামশন যার যত বেশি তার কার্বন ইমিশন রেট তত বেশি। সুতরাং আপনি যত বড় সিসির গাড়ি ইউজ করছেন ততই আপনাকে ট্যাক্স দিতে হবে। কারণ কেন? এই যে পরিবেশের ক্ষতি করছেন, পরিবেশের ক্ষতি করার কারণে আপনাকে একটা পেনাল্টি ধরাচ্ছে। সো প্রত্যেকটা ট্যাক্সের ধারা কিন্তু স্বপ্ন দেখে আসেনি। কেউ একজন সব ঘুমাতে গিয়েছে এবং ঘুমের মধ্যে সে একটা ধারা দেখেছে এবং সেটা ইমপ্লিমেন্ট করে দিচ্ছে, এরকম না। প্রত্যেকটা ধারার কিন্তু নির্দিষ্ট কারণ রয়েছে, লজিক রয়েছে। লজিক ছাড়া ট্যাক্স এবং ভ্যাট ল আপনার তৈরি হয়নি। দেখুন পথ শিশুগুলো কি সুন্দর খেলছে, তারা মালা বিক্রি করছে এবং খেলছে। তারা সম্ভবত আখরোট পেয়েছে, হ্যাঁ কাঠবাদাম পেয়েছে। এখন কাঠবাদাম ছেঁচে তারা ভিতরের বাদামটুকু বের করবে এবং খাবে। এখন বর্তমান এনবিআর চেয়ারম্যান তার এই যে বিশাল বাজেটের জন্য অর্থ সংস্থানের উদ্দেশ্যে তাকে তো একটা টার্গেট দিয়ে দিয়েছে সরকার। তাকে একটা টার্গেট দিয়ে দিয়েছে, দেখো আমার এক্সপেন্স এত, তোমাকে এখন ইনকাম করতে হবে এত। তো এনবিআর এর যে চেয়ারম্যান তিনি এখন দেখেছে যে আমি কিভাবে ট্যাক্সটা আদায় করব। এখন তিনি হয়তো বা বাসা থেকে অফিস থেকে বাসা যাওয়ার পথে গাড়ি দিয়ে দেখেছে প্রচুর মোটর সাইকেল এবং প্রচুর অটোরিকশা। তো তিনি ভাবলেন যে আমাকে যেহেতু অনেক টাকা ইনকাম করতে বলেছে, তাহলে আমি কি করব, এখন এই মোটর সাইকেল এবং অটোরিকশার উপর ট্যাক্স দিব। তো মোটর সাইকেল কিন্তু আপনার বিলাসী পণ্য নয়। মোটর সাইকেল যারা ইউজ করে তারা সবাই মধ্যবিত্ত, নিম্নবিত্ত ফ্যামিলির মানুষ। অনেক মহিলারা আছে, মেয়েরা আছে যারা মোটরসাইকেলিস্ট, তারা বাসে অথবা পাবলিক ট্রান্সপোর্টে যে হ্যারাসমেন্টের শিকার হয়, তারপর ওঠা নামার সময় যে ধাক্কাধাক্কিটা করতে হয় পুরুষদের সাথে, সেটার থেকে তারা রক্ষা পাওয়ার জন্য তাদের নিজস্ব ট্রান্সপোর্ট ব্যবস্থা হিসেবে মোটর সাইকেলকে তারা গ্রহণ করেছে। কেউ স্কুটি চালায়, কেউ মোটর সাইকেল চালায়। আমি এটাকে সাধুবাদ জানাই। তো এটা দেখা যাচ্ছে বিলাসী পণ্য না, এটা হচ্ছে নেসেসিটি প্রোডাক্টসের উপরে আপনার ট্যাক্স এবং ভ্যাট দেওয়াটা আমি কখনো দেখিনি, এবং ট্যাক্স লতে আপনি দেখতে পারবেন না নেসেসিটি পণ্যের উপরে ট্যাক্স এবং ভ্যাট আছে। হ্যাঁ, এরকম ভাবে ভ্যাট ট্যাক্স ল কাজ করে না। কিন্তু এবার এনবিআর চেয়ারম্যান কি করে দিল যে বাইকের উপরে দিয়ে দিল। এবার আসে অটো রিক্সার উপরে। অটো রিক্সা ইটসেলফ একটি অবৈধ জিনিস, এটার কোনো অনুমোদন নেই। আপনারা নিশ্চয়ই জানেন যে যেটা ওই যে প্যাডেল চালিত রিক্সার পিছনে কিন্তু সিটি কর্পোরেশন প্রদত্ত একটি লাইসেন্স থাকতো, টিনের চারকোনা একটা লাইসেন্স থাকতো গাড়ির নাম্বার প্লেটের মতো, আপনারা অনেকেই দেখেছেন। তো আগের দিনে প্যাডেল চালিত রিক্সার কিন্তু একটা লাইসেন্স ছিল সিটি কর্পোরেশন থেকে। এখন অটো রিক্সার কি আপনি এই ধরনের লাইসেন্স দেখতে পান না? তাহলে অটো রিক্সা ইটসেলফ একটা অবৈধ মানে যানবাহন, এবং এটা খুবই রিস্কি যানবাহন। ক্ষমা করবেন, এটা খুবই রিস্কি যানবাহন। কেন? কারণ এটাতে ব্যাটারি লাগিয়ে এর গতি অনেকটা বৃদ্ধি করা হয়েছে। একটা অটোরিকশা 50-60 কিলোমিটার বেগে চলতে পারে। এখন এটার যে ব্রেক, অটোরিকশার ব্রেক শুধু সামনের চাকায়, পিছনের চাকায় কিন্তু ব্রেক নেই। এটার যে ব্রেক, দিস ইজ নট কেপেবল টু স্টপ দিস মেশিন ভেরি কুইকলি। এই ব্রেক ক্যাপাবলই না এই মেশিনকে, এই অটোরিকশাকে দ্রুত থামানোর জন্য, নিয়ন্ত্রণ করার জন্য। তাহলে অটোরিকশা একটা ইটসেলফ একটা মানে বেআইনি জিনিস, এবং এটা একটা রিস্কি যানবাহন, রিস্কি ভেহিকেল। তো সরকার কেন এই বেআইনি যানবাহনকে আইনি রূপ দিতে চাচ্ছে এবং এই রিস্কি যানবাহনকে আপনার মানে গণমানুষের যানবাহন হিসেবে তৈরি করছে? আপনি যদি দেখেন হর হামেশাই অটোরিকশার মাধ্যমে আপনার কি হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়িওয়ালাদের গাড়িতে স্ক্র্যাচ ডেন্ট ফেলে দিচ্ছে, মোটরসাইকেলের সাথে লাগছে, মোটরসাইকেলের ক্ষতি হচ্ছে, তারা নিজেরা মনে করেন যে অ্যাক্সিডেন্ট করে ফেলতেছে। তো তাদের কোনো নিয়ন্ত্রণ নেই, তারা মহাসড়কে উঠে যাচ্ছে, তারা গলি গালা সব জায়গায় ঢুকে গেছে অটোরিকশা। তো এই অটোরিকশার কিন্তু আপনার ট্যাক্স ভ্যাট দিয়ে এখন কি হবে, তারা লাইসেন্স প্রাপ্ত হয়ে যাবে, তার মানে অবৈধ জিনিস বৈধ হয়ে যাবে এবং তারা সব জায়গায় যাবে। এটা আসলে করলে
বাংলাদেশের অথবা ঢাকা সিটির পরিবেশ কতটুকু উন্নত হবে এটা এনবিআর চেয়ারম্যানের দেখা উচিত। এবং উনার উপরে তো একটা চাপ প্রয়োগ করা হয়েছে যে আমাকে ইনকাম করে দিতে হবে, কারণ আমার অনেক এক্সপেন্স, অনেক কার্ডের টাকা দিতে হবে, আমি কার্ড তারেক। তো কার্ডের টাকা দিতে গিয়ে তাকে কিন্তু অনেক ইনকাম করে দিতে হবে। যে কার্ডের যে বিলাসিতা, সেই কার্ডের বিলাসিতার অর্থের যোগানের জন্য কিন্তু আপনার এনবিআর চেয়ারম্যানের অনেক চাপ পড়ছে। তিনি বিভিন্ন খাত থেকে ট্যাক্স ভেটের মাধ্যমে সরকারকে ইনকাম করিয়ে দিতে যাচ্ছে। তো আমি তাকে রিকোয়েস্ট করব, এনবিআর চেয়ারম্যানকে, আপনি আরও অন্যান্য খাত দেখেন না। মোটরসাইকেল অটোরিকশার প্রতি আপনার এত ঝোঁক কেন? মোটরসাইকেল অটোরিকশাতে আপনি ট্যাক্স ভ্যাট বসাচ্ছেন কেন? এটা একটা নেসেসিটি প্রোডাক্ট এবং এটা গরিবের জন্য। একজন রিক্সা চালক বছরে 2000 4000 যেটাই হোক তাকে যে ট্যাক্স দিতে হবে, এটা তার জন্য অনেক জুলুম হয়ে যাবে। একজন রিক্সা চালক সারাদিনে কয় টাকা কামায়? ঠিক তেমনি মোটরসাইকেল কিন্তু এখন শুধুমাত্র মানুষ অফিসে যাওয়া আসার জন্য নিজস্ব পরিবহন হিসেবে ব্যবহার করে না। কিছু কিছু মানুষ আছে যারা চাকরি হারিয়েছেন, ব্যবসায় লস খেয়েছেন, তাদের আর কোনো ঠিকানা নেই, তাদের আর কোনো ভরসা নেই। তারা কিন্তু সবশেষে বউয়ের গয়না, জমি বিক্রি করে সঞ্চয় ভেঙে একটি মোটরসাইকেল কিনেছে। সেই মোটরসাইকেল, ওই 2 চাকাই কিন্তু তার সংসারের চাকা ঘোরাচ্ছে। এই 2 চাকার মাধ্যমে সে প্রতিদিন 1000-1000 টাকা ইনকাম করছে। ফুয়েল খরচ বাদ দিয়ে, 400-500-300 টাকার ফুয়েল খরচ বাদ দিয়ে সে ঘরের মধ্যে 500-600 টাকা নিয়ে যাচ্ছে। এই 500-600 টাকা মানে কি? তার দিন আনা দিন খায়। কোনোদিন যদি বৃষ্টি পড়ে তাহলে সেই মোটরসাইকেল চালকের ইনকাম থাকে না। ঠিক আছে? তো এরকম ব্যাপারগুলো আপনাকে দেখতে হবে যে এটা কিন্তু বিলাসী পণ্য নয়, এটার উপরে সংসার চলছে। মানুষ অনেক কষ্ট করে তাদের প্রতিদিনের জীবিকা নির্বাহ করছে। বাংলাদেশে আসলে কোনো কিছুরই সিস্টেম নেই, সব কিছুর দাম এত পর্যায়ে বেড়ে যায়, এত সিন্ডিকেট যে বাংলাদেশের মানুষ সুখে নেই। তার মধ্যে যদি এখন অযাচিত ট্যাক্স ভ্যাট দিয়ে আরও প্রেশার ক্রিয়েট করেন, তাহলে মানুষ যাবে কোথায়? 5000 টাকা একটা মোটরসাইকেলে, হ্যাঁ, 300 সিসি, 350 সিসি, এটাও কিন্তু বিলাসী পণ্য হিসেবে বাংলাদেশে ধরছে, কিন্তু আসলে এটা বিলাসী পণ্য নয়। আপনি যদি এরকম হয় 500 সিসি, 600 সিসি, 1000 সিসি, 1500 সিসির বাইক মানুষজন ইউজ করে, বাংলাদেশের মানুষ ইউজ করে, 1200 সিসি বাইক ইউজ করে, তাহলে সেগুলো হচ্ছে বিলাসীপূর্ণ হতো। কিন্তু এই যে 100, 150, 200, 250, 350 সিসি, এগুলো তো এন্ট্রি লেভেল বাইক। বহির্বিশ্বে এগুলো এন্ট্রি লেভেল বাইক, বাংলাদেশেই হচ্ছে 150-র উপরে হচ্ছে কি আপনার প্রিমিয়াম বাইক, এটা বাংলাদেশেই হয়েছে। তো বাইকের উপরে অযাচিত কর দিয়ে মানুষকে আর প্রেশারে ফেলবেন না, এটা আমার রিকোয়েস্ট। এবং বাইকাররা যেই আন্দোলনের ডাক দিয়েছে, মানববন্ধন, সুষ্ঠুভাবে, একদম কোনো গ্যাঞ্জাম ছাড়া, কেওয়াস ছাড়া, এটাকে আমি সাধুবাদ জানাই। আপনার গ্যাঞ্জাম করলে কোনো কিছুই আসলে অর্জিত হয় না। আপনারা নীরবভাবে, শান্তভাবে, ফর্মাল ওয়েতে আপনারা চালিয়ে যান আন্দোলন। আমরা যারা চাকরিজীবী বাইকার আছি তারা অবশ্যই ফ্রাইডে স্যাটারডে বন্ধের দিনে আপনাদের সাথে যুক্ত হব। ফ্রাইডে স্যাটারডেতে আমরা যুক্ত হব এই মানববন্ধনে, কারণ আমরাও চাই না এই ট্যাক্স আমাদের উপরে আরোপ করা হোক। তো এনবিআর চেয়ারম্যানের কাছে আমার সবিনয় নিবেদন এই যে আপনি দয়া করে এই অটোরিকশাকে ট্যাক্স দিয়ে বৈধ ঘোষণা করবেন না, এবং বাইকের উপরে অযাচিত ট্যাক্স চাপিয়ে দিয়ে আপনি বাইকারদের উপরেও কোনো প্রেশার ক্রিয়েট করবেন না। অনেকে আবার ফেসবুকে শেয়ার করছেন যে আমি ট্যাক্স দিব, কিন্তু আমার এই শর্ত মানতে হবে। আমি বলবো এটা বলারই দরকার নেই, আমি ট্যাক্স দিব না, কারণ এটা বিলাসী পণ্য নয়, এটা আমার নেসেসিটি প্রোডাক্ট। এবং এটার উপরে যদি আমাকে 5000 টাকা ট্যাক্স দিতে হয়, তাহলে বছরে 5000 টাকা ট্যাক্স, মানে 5000 টাকাটা কিন্তু একদিনে যাবে। এটা আমার উপরে অনেক প্রেশার ক্রিয়েট করবে। তাছাড়া এই ট্যাক্স দিয়ে আমি আসলে সুবিধাটা পাই কি? আমার তো সুবিধাই পাই না। 5000 টাকা দিয়ে আপনি যে আন্দোলন করতেছেন, আমি ট্যাক্স দিব কিন্তু এটা আমাকে দিতে হবে, আপনি ওটা পাবেন না। এত বছরেও যেহেতু পাননি, আপনি কখনোই পাবেন না। এই সুযোগ সুবিধা আপনি কখনোই পাবেন না, এটা আপনাকে মেনে নিতে হবে। সো বাইকের ট্যাক্স আপনি বন্ধ করুন, এবং অটোরিকশাকে ট্যাক্স দিয়ে বৈধ করার যে একটা সিস্টেম আপনারা চালু করতে যাচ্ছেন, এটাকেও বন্ধ করুন। গরিব বাঁচান। এই গরিব মানুষগুলোই কিন্তু আপনাদেরকে ভোট দিছে। তারেক রহমান সাহেব আপনাকে ভোট দিছে এই গরিব মানুষগুলাই। তো আজ এই পর্যন্তই। আমরা চাই না যে বাইকের উপরে কোনো ট্যাক্স হোক, আমিও চাই না, আপনারাও দয়া করে সেটাই বলুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, দেখা হবে আরেকটি এপিসোডে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।